বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করা একটি পোস্টে লেখা হয়েছে, দেশের ভাগ্যের সিদ্ধান্ত হবে রাজপথে। একজন দণ্ডপ্রাপ্ত পলাতক ব্যক্তির এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন। আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে, যারা আন্দোলন করতে চায়, জ্বালাপোড়া করতে চায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। এই বক্তব্যটি দেওয়ার কারণেই ফেসে গেল তারেক রহমান। আর এইদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলনকে আপনারা ভয় পাবেন না, জনগণ আপনাদের সাথে আছে। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মেটে কেন দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। এই বক্তব্যটি দিয়ে কিভাবে ফেসে গেলেন তারেক রহমান, সেই ভিডিওটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করা একটি পোস্টে লেখা হয়েছে, দেশের ভাগ্যের সিদ্ধান্ত হবে রাজপথে। একজন দণ্ডপ্রাপ্ত পলাতক ব্যক্তির এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। 2008 সালে রাজনীতি ছেড়ে দেওয়ার মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। প্যারোলে মুক্ত হয়ে লন্ডনে গিয়ে আর দেশে ফিরে আসেননি। সেখানে পলাতক অবস্থায় তাকে নেতা বানানোর জন্য নিজেদের গঠনতন্ত্রের 7 ক ধারা সংশোধন করে বিএনপি। 7 ক ধারায় বলা ছিল, কোনো দণ্ডিত ব্যক্তি দলের নেতা হতে পারবেন না। 2008 সালে 3রা নভেম্বর ঢাকার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির তারেক রহমানকে ভয়ঙ্কর রাজনৈতিক দুর্নীতি এবং চুরির মানসিকতা সম্পন্ন রাজনীতির প্রতীক উল্লেখ করে তার বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় তারেকের যুক্তরাষ্ট্রের প্রবেশের নিষেধাজ্ঞা সুপারিশ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মচারীদের নির্দেশনামূলক কোনো কথাও তিনি বলতে পারেন না। সারা জাগানো ওয়েবসাইট উইকিলিক্সের ফাঁস করা গোপন নথি থেকে পাওয়া যায় এসব তথ্য। আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মচারীদের নির্দেশনামূলক কোনো কথাও তিনি বলতে পারেন না বলে জানান মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। বিচার এড়াতে তারেক রহমান লন্ডনে পলাতক জীবন কাটাচ্ছেন জানিয়ে মিজানুর রহমান বলেন, একটি বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক দেশের মাটিকে এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেয়া যাবে না। তিনি ব্রিটিশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাস গুপ্ত উদ্বেগ প্রকাশ করেছেন তারেক রহমানের উক্তিতে। 2014 সালের জাতীয় নির্বাচনে আগে রাজপথে সহিংসতা এবং সারা দেশে সংখ্যালঘুদের উপর হামলার কথা উল্লেখ করে বলেন, 2013 থেকে 2015 পর্যন্ত শতাধিক পরিবারকে আক্রমণ করা সহ সম্পত্তি লুট করা হয়েছিল এবং উপাসনালয়গুলো পুড়িয়ে ফেলা হয়েছিল, যার কারণে অসংখ্য মৃত্যু, সম্পত্তি ও জীবিকা ধ্বংস হয়েছিল। অতীতে বিএনপি কর্তৃক সংগঠিত সহিংস হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের এই হুমকি দেশের সংখ্যালঘুদের জন্য উদ্বেগজনক। সামনের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বা পরে যে কোনো দায়িত্ববান রাজনৈতিক দল, সরকার বা বিরোধী যাই হোক, এদিকে বিশেষ বিবেচনায় রাখতে হবে। দেশ ও জাতির স্বার্থে এর অন্যথা করা যাবে না কিছুতেই, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। জনাব রহমান যে বক্তব্য প্রদান করেছেন তা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে, কেননা এতে রাষ্ট্রীয় প্রশাসনকে শুধু হুমকি ও ভীতি প্রদর্শন করে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত আছে। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনে বাধা সৃষ্টির অপচেষ্টা আছে। শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীল পরিস্থিতি বিপন্নের অপচেষ্টাও রয়েছে। পলাতক দণ্ডিত আসামির বক্তব্য প্রচার নিঃসন্দেহে প্রচলিত আইনের চরমতম পরিপন্থী এবং আদালত অবমাননার শামিল। জনাব তারেক রহমানের বক্তব্য তার রাজনৈতিক দলের ফেসবুকে সম্প্রতি প্রচারিত হয়েছে, যা প্রচলিত আইনের দৃষ্টিতে গর্হিত অপরাধ। কিন্তু আজকে যদি একই সাথে আমরা বাংলাদেশের দিকে তাকাই, যেই দেশটিকে 1971 সালে জীবন বাজি রেখে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছিলেন স্বাধীন করার জন্য, লক্ষ লক্ষ মানুষ
জীবন দিয়েছেন, যে দেশের স্বাধীনতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন, আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, সেই দেশটির দিকে যদি আমরা তাকাই, যেই দেশটিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই দেশটির দিকে যদি আমরা তাকাই, তাহলে খুব সংক্ষেপে আমরা কি দেখতে পাই? আজকে সংক্ষেপে আমরা দেখতে পাই, আপনারা যদি গত কয়েকদিনের পত্রিকাও দেখেন, দেখবেন প্রায় সবগুলো পত্রিকাতে নিউজ আছে, খবর আছে যে বিভিন্ন জায়গায় মানুষ অভাবের তাড়নায়, কষ্ট যন্ত্রণাতে, সেটা শিক্ষক হোক, কৃষক হোক, যে কোনো পেশার মানুষ হোক, অভাবের তাড়নায় তারা আত্মহত্যা করেছে। প্রিয় ভাই বোনেরা, এটি কিন্তু আমাদের যারা যুদ্ধ করেছেন, যারা দেশ স্বাধীন করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের কারো আশা বা আকাঙ্ক্ষা এটি ছিল না। বাট আজকে সত্য বাস্তব যেটি হচ্ছে, এটিই হচ্ছে দেশের অবস্থা। মানুষ অভাবের তাড়নায় আত্মহত্যা করছে। আজকে যদি আমরা তাকাই, দেখেছি টিসিবির লাইনের ট্রাকের পেছনে মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তারপরেও মানুষ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাচ্ছে না। এই হচ্ছে আজকে দেশের প্রকৃত অবস্থা। আজকে একটু আগে মহাসচিব এখানে উল্লেখ করেছেন, আজকে যদি আমরা বিচার বিভাগের কথা চিন্তা করি, দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছে, আজকে আমাদের এখানে প্রত্যেকের নামে মিথ্যা মামলা, গায়েবী মামলা আছে। সারা বাংলাদেশে আজকে আমার প্রায় 40 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা, গায়েবী মামলা আছে। আজকে সবচেয়ে বড় সাক্ষী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অজুহাতে মিথ্যা মামলায় তাকে আটক করে রাখা হয়েছে। এই যে গত দুদিন আগে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের একটি রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্য রাজনৈতিকভাবে তাকে আটকে রেখে দেওয়া হয়েছে। এবং বিচার বিভাগ যে কতটা দুষ্ট হয়ে গেছে, বিচার বিভাগ যে কি পরিমাণ পলিটিসাইজ হয়ে গেছে, সেই কথাটি তারা উল্লেখ করেছে। আজকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে প্রীতি নামে একটি মেয়েকে হত্যা করা হয়েছে। প্রীতির বাবা জামাল উদ্দিন, আমরা বিএনপি করি, আমরা রাজনীতি করি, আমরা যখন বলি যে বিচার পাচ্ছি না, তখন হয়তো অনেকে বলতে পারে যে তোমরা তো রাজনীতি করো, সেজন্য তোমরা এই কথা বলবেই। কিন্তু আজকে প্রীতির বাবা জামাল উদ্দিন মেয়েকে হত্যা করার পরে যখন প্রীতির বাবা বলে যে না আমি বিচার চাই না, কারণ বিচার চেয়ে কোনো লাভ হবে না, এই দেশে কোনো বিচার নেই, তখনই কিন্তু আসল চিত্রটা ফুটে উঠে দেশের কাছে, দেশের মানুষের কাছে। এবং এটি আজকে শুধু দেশের মানুষের কাছে না, এটি সারা বিশ্বে আজকে সত্যভাবে প্রতিষ্ঠিত যে এই দেশে কোনো বিচার বলে কিছু নেই, সাধারণ মানুষ কোনো বিচার পায় না। শুধু যে বিএনপির নেতাকর্মীরা বিচার পায় না তা না, সাধারণ মানুষও এই দেশে সঠিক বিচার পায় না। বাক স্বাধীনতা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বলেন, ভোটের অধিকার বলেন, ভোট কি হয়েছে গত কয়েক বছরে, এই যে 18 সালে একটা তামাশার নির্বাচন, নিশিরাতের নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে কি হয়েছে আপনারা দেখতেছেন। একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে, যারা আন্দোলন করতে চায়, জ্বালাপোড়া করতে চায়, জ্বালাপোড়া করাটা তো আমরা সহ্য করব না। 2100 সালের বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100, সেটাও আমরা পরিকল্পনা তৈরি করে দিয়েছি। সময়ের সাথে এই সমস্ত পরিকল্পনা বা প্রেক্ষিত পরিকল্পনা সময়ের সাথে সাথে এটাকে পরিবর্ধন, সংশোধন, সংযোজন তো করতেই হবে, কিন্তু তারই ভিত্তিতে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আমরা যদি এগোতে পারি, তাহলে এই দেশ আর কখনো পিছিয়ে যাবে না, সেটাই আমি বলতে পারি। কাজে একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে, যারা আন্দোলন করতে চায়, জ্বালাপোড়া করতে চায়, জ্বালাপোড়া করাটা তো আমরা সহ্য করব না, সেটা কখনোই মেনে নেওয়া যাবে না। তবে আন্দোলন বা সংগ্রাম যাই করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। একটা কথা মনে রাখবেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি, তাদের মনের বৈরিতা কিন্তু এখনো কেটে যায়নি, কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমি বলতে পারি। সেই জন্য মুখ গোমরা করে থাকে আমি দেখতে চাই না, সবাইকে হাসি খুশি দেখতে চাই। যেটুকু মানুষের জীবনে সমস্যা আসে, কিন্তু সেটা অতিক্রম করবার মতো মনোবল দরকার হয়, শক্তি দরকার হয়। সেই শক্তি নিয়ে চললে বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে, সেটাই আমি বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথাটা সবসময় মনে রাখবেন। তিনি বলেছিলেন 72 সালে 1 ফেব্রুয়ারি
প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে তিনি কর্মচারী ও মন্ত্রিপরিষদ সদস্যদের সমাবেশে বলেছিলেন, আমি কোট করছি, কোট করেই আমি শেষ করব, যে সরকারি কর্মচারী ভাইয়েরা আপনাদের জনগণের সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে হবে, জাতীয় স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। এখন থেকে অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদেরকে জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে, আনকোট। জনগণের টাকায় বেতন ভাতা, জনগণের টাকায় কিন্তু সব, কাজে সেই জনগণের সেবা করাটাই কিন্তু আমি প্রধানমন্ত্রী হিসেবে বলবো এটা আমারও এবং আপনাদের সকলেরই দায়িত্ব। কাজে জনগণের পাশে থাকেন। আর উদ্ভাবনী শক্তি আমি দেখি আমাদের এখন যারা ইয়াং অফিসার তাদের মধ্যে অনেক বেশি, কারণ আমরা তো বয়োবৃদ্ধ, কিন্তু এখন নতুন নতুন প্রযুক্তির যুগ। প্রত্যেকটা এলাকায় যখন দায়িত্ব পালন করবেন, প্রতিটি কর্মক্ষেত্রে কি কি নতুন উদ্ভাবন করা যায়, কিভাবে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সেই চিন্তাটা সবসময় মাথায় রাখবেন। আর এখন প্রযুক্তির যুগে বিশ্বটা তো হাতের মুঠোয়, কাজী সারা বিশ্বকে জানা দেখা এটা তো কোনো কঠিন কাজ না। কাজী সেইভাবেই নিজেদের চিন্তা চেতনা নিয়ে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, যেন আর কখনো আমাদের পিছিয়ে যেতে না হয়। ইনশাআল্লাহ আমরা পিছিয়ে যাব না, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশের ভাগ্য নিয়ে আর কেউ খেলতে পারবে না, এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।